তাদের হাতে অস্ত্র ছিল না, শুধু ছিল বুক ভর্তি সাহস আর উদ্যম। কিন্তু সেই স্বপ্নকে থামিয়ে দিতে খুনি হাসিনা ঝাঁপিয়ে পড়ে নিষ্ঠুরতায়। টিয়ার গ্যাস, গুলি আর লাঠির সামনে দাঁড়িয়ে মানুষ শুধু রক্ত দিয়ে প্রতিরোধ করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী সেই জুলাই মাসেই এবং জুলাই আগস্ট ৩৬ জুলাই পর্যন্ত শহীদ হয়েছে প্রায় ১৪০০ মানুষ। তারা মায়ের কোলে সন্তান, কেউ কেউ মায়ের কোলে সন্তান রেখে গেছেন, স্ত্রীকে বিধবা করে গেছেন, অথচ রেখে গেছেন এক অমোঘ প্রতিজ্ঞা, বাংলাদেশ নতুন করে জন্ম নিবে। জুলাই বিপ্লবের শহীদদের এক ফোঁটা রক্ত যাতে বৃথা না যায়, সেই স্বপ্ন থেকে, সেই লক্ষ্য থেকে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের যাত্রা শুরু হয় আজ থেকে ১ বছর আগে। আমাদের যাত্রা শুরু সেই স্বপ্নকে বুকে নিয়ে, যে স্বপ্ন জুলাই বিপ্লব হয়েছিল একটি ফ্যাসিবাদ মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ। আমরা বিশ্বাস করি শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া চলবে না, প্রতিটি প্রাণহানির জবাব এই রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। তাই জেআরএ, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, শুধুমাত্র একটি সংগঠন নয়, বরং একটি প্রতিজ্ঞার নাম। ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিজ্ঞা, জুলাই হাটে বাজারে বিক্রি না করার প্রতিজ্ঞা, আগামী বাংলাদেশের আরেকটা ফ্যাসিবাদ যাতে জন্ম না নেয় সেই প্রতিজ্ঞা, দমন পীড়নের বিরুদ্ধে প্রতিটি কণ্ঠস্বরকে সমুন্নত করার প্রতিজ্ঞা। আমরা জানি এই লড়াই সহজ নয়। ১৬ বছরের ফ্যাসিবাদ আমাদের শিখরে বিষ ছড়িয়ে দিয়েছে। ভারতীয় আধিপত্যবাদ আমাদের সংস্কৃতিকে আচ্ছন্ন করার চেষ্টা করেছে, কিন্তু জেআরএ দৃঢ় প্রতিজ্ঞ এই বিষাক্ত সংস্কৃতিকে উপড়ে ফেলে আমরা প্রতিষ্ঠা করব বাংলাদেশের মানুষের সংস্কৃতি। আজ জেআরএ দেশের অন্তত ৩০টি জেলায় লড়ছে, গণহত্যার বিচার চাইছে, শহীদদের রক্তের স্মৃতি ধরে রাখছে, আর জুলাইকে ধরে রাখতে আগামীর বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখে যাচ্ছে। আর তারই ধারাবাহিকতায় আমরা দীর্ঘদিনের চেষ্টায় ও গবেষণায় বের করে এনেছি জুলাইয়ের সে সকল যুদ্ধক্ষেত্র কিংবা কারবালা গুলো রয়েছে, সেই কারবালাগুলোই কতজন শাহাদাত বরণ করেছে। আমাদের গবেষণা অনুযায়ী সারা দেশে মোট ৫৪টি স্থানে অর্থাৎ ৫৪টি কারবালায় শাহাদাত বরণ করেছে প্রায় ৯১৪ জন। অর্থাৎ সরকারি গ্যাজেট যা রয়েছে সেই গ্যাজেটের বাইরেও সরকারি যে গ্যাজেট রয়েছে সেই গ্যাজেটের বাইরেও বিভিন্ন তথ্য সূত্র, বিভিন্ন পত্রিকা এবং এনজিওর তথ্য অনুযায়ী আমাদের এই তালিকায় প্রায় ৯১৪ জন শহীদের তথ্য রয়েছে। আমরা এক এক করে সেই কারবালাগুলোয় অর্থাৎ জুলাইয়ের সে সকল যুদ্ধক্ষেত্রগুলোতে কতজন শহীদ হয়েছে সেই তথ্য প্রকাশ করছি। জুলাইয়ের যাত্রাবাড়িতে শহীদ হয়েছে ১৬৪ জন এবং আমাদের কাছে পূর্ণাঙ্গ তালিকা রয়েছে ১৪০ জনের। রামপুরা, বনশ্রী, বাড্ডা, নতুন বাজার এই জোনে শহীদ হয়েছে ১০৩ জন, আমাদের কাছে পূর্ণাঙ্গ তালিকা রয়েছে ৯৪ জনের। জুলাইয়ের উত্তরায় শহীদ হয়েছে ৯৫ জন, আমাদের কাছে পূর্ণাঙ্গ তালিকা রয়েছে ৮৭ জনের। জুলাইয়ের মিরপুরে শহীদ হয়েছে ৭৪ জন, আমাদের কাছে পূর্ণাঙ্গ তালিকা রয়েছে ৬৮ জনের। মোহাম্মদপুরে শহীদ হয়েছে ৩৯ জন, পূর্ণাঙ্গ তালিকা রয়েছে ৩৫ জনের। ধানমন্ডিতে শহীদ হয়েছে ১৪ জন। আশুলিয়া, সাভারে শহীদ হয়েছে ৭৬ জন। বংশাল, চানখারপুল এই জোনে শহীদ হয়েছে ২০ জন। আজমপুর, লালবাগ, নিউ মার্কেট এই জোনে শহীদ হয়েছে ৫ জন। শাহবাগ, বাংলা মোটর, পল্টন, গুলিস্তান এই জোনে শহীদ হয়েছে ১২ জন। শান্তিনগর জোনে শহীদ হয়েছে ২ জন। গাজীপুরের আনসার একাডেমিতে শহীদ হয়েছে ১১ জন। মাওনা চৌরাস্তায় শহীদ হয়েছে ১২ জন। গাজীপুর বোর্ড বাজারে শহীদ হয়েছে ১৩ জন। গাজীপুরাতে শহীদ হয়েছে ৩ জন। জয়দেবপুরে শহীদ হয়েছে ৬ জন। নারায়ণগঞ্জ, সাইনবোর্ড, চিটাগং রোড এই জোনে শহীদ হয়েছে টোটাল ৫৩ জন, যাদের মধ্যে ৪৪ জনের পূর্ণাঙ্গ তালিকা আমাদের কাছে রয়েছে। চট্টগ্রামে শহীদ হয়েছে ১৪ জন। সাতক্ষীরায় শহীদ হয়েছে ২ জন। কুমিল্লায় শহীদ হয়েছে ১২ জন। নরসিংদীতে শহীদ হয়েছে ১৮ জন। মাগুরায় শহীদ হয়েছে ৫ জন।
হবিগঞ্জে শহীদ হয়েছে 11 জন, নোয়াখালীতে শহীদ হয়েছে 10 জন, রাজশাহীতে শহীদ হয়েছে 2 জন, চাঁদপুরে শহীদ হয়েছে 4 জন, শেরপুরে শহীদ হয়েছে 4 জন, সিরাজগঞ্জে 7 জন, বরগুনায় 1 জন, পাবনায় 2 জন, মানিকগঞ্জে 2 জন, মুন্সিগঞ্জে 3 জন, জয়পুরহাটে 2 জন। দিনাজপুরে শহীদ হয়েছে 2 জন, ফরিদপুরে 1 জন, লক্ষ্মীপুর 4 জন, নাটোর 5 জন, খুলনা 1 জন, ফেনী 12 জন, ভোলা 2 জন, রংপুর 10 জন, কিশোরগঞ্জ 3 জন, যশোর 24 জন, কুষ্টিয়া 9 জন, বগুড়া 10 জন, মাদারীপুর 3 জন, সিলেট 18 জন, কুড়িগ্রাম 1 জন, ময়মনসিংহ 7 জন, টাঙ্গাইল 3 জন, লালমনিরহাট 7 জন, ঠাকুরগাঁও 4 জন, মৌলভীবাজার 2 জন এবং কক্সবাজার 2 জন। আমাদের এই তালিকা করার একটি উদ্দেশ্য রয়েছে, একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম যখন সেই যাত্রাবাড়ি কিংবা উত্তরার রাস্তায় হেঁটে যাবে, উত্তরার বিএনএস কিংবা যাত্রাবাড়ি কিংবা মিরপুর 10-এর সেই মেট্রো রেলের নিচ দিয়ে যখন হেঁটে যাবে, তারা যাতে জানতে পারে খুনি হাসিনার নির্দেশে সেই জুলাইয়ের কারবালাগুলোতে কতজন শহীদ হয়েছে, তারা যাতে জানতে পারে তাদের পূর্ববর্তী প্রজন্ম কতটা যুদ্ধ, কতটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জুলাই অর্জিত হয়েছিল, 36শে জুলাই অর্জিত হয়েছিল, আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জিত হয়েছিল। আমাদের দাবি জুলাইয়ের এই কারবালাগুলোতে সরকার শহীদদের নাম সম্বলিত জুলাই ম্যাসাকার স্কোয়ার বা জুলাই গণহত্যা চত্বর স্থাপন করতে হবে। আমরা এই তালিকাগুলোর ছবি সম্বলিত ব্যানার বানিয়েছি। প্রেস ব্রিফিং শেষে সেই ব্যানারগুলো ঢাকার বিভিন্ন হটস্পট কিংবা এই কারবালাগুলোতে আমরা স্থাপন করব। প্রেস কনফারেন্সের পরবর্তী কথাগুলো আমি আহ্বান জানাচ্ছি জুলাই রেভলিউশন অ্যালায়েন্স আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হানকে। এই এলাকাগুলোতে হতাহতের পরিমাণ যে হয়েছে সেটা কাদের গুলিতে বা কাদের আক্রমণে বেশি হয়েছে সেটা একটা ডাটা অ্যানালাইসিস আমরা করেছি, যার মধ্যে দেখা গেছে পুলিশ এবং এবিবিএন গুলিতে সর্বোচ্চ হতাহত হয়েছে এবং দ্বিতীয় সর্বোচ্চ হতাহত হয়েছে সশস্ত্র জঙ্গি সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের আক্রমণ এবং তাদের গুলিতে, এবং তৃতীয় সর্বোচ্চ হতাহত হয়েছে বিজিবির গুলিতে, যেটা আসলে আমাদের আলোচনায় আসে না ওভাবে। এই যে হচ্ছে বাড্ডা, বনশ্রী, রামপুরা এই রোডে প্রায় 94 জন হত্যাকাণ্ড হয়েছে, তার মধ্যে অন্তত 66 জনই বিজিবির গুলিতে হয়েছে। আর তার বাইরে হচ্ছে আপনার নরসিংদী শেখেরচর মাজার রোড এলাকায় বিজিবির গুলিতে 21 জুলাই 5 জন শহীদ হয়েছে, যার মধ্যে রয়েছে আশিকুল ইসলাম রাব্বি, নাহিদ মিয়া, আলী হোসেন, হাসান মিয়া, শহীদ আনোয়ার এবং শহীদ আব্দুর রহমান। এছাড়াও 5 আগস্ট মাওনা মহাসড়কে বিজিবির গুলিতে অন্তত 10 জন শহীদ হয়। তো সর্বমোট আমরা দেখতে পাচ্ছি বিজিবির গুলিতে অন্তত হচ্ছে 80 জনের মতো শহীদ হয় এবং বহু হতাহত হয়, অনেকে পঙ্গু হয়, অনেকে চিরতরে তাদের অঙ্গহানি হয়। তবুও আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সেই সময়কার বিজিবি প্রধান, যিনি এখনো তার চেয়ারে বসে বসে বিপ্লবী বয়ান দিচ্ছে, অথচ তার সামান্যতম লজ্জাবোধ নাই, সামান্যতম তার ভিতরে কোনো মূল্যবোধ নাই যে আমার বাহিনী জুলাই এরকম ম্যাসাকার করেছে, আমি এই চেয়ারে এখনো কিভাবে বসে আছি। তো আমরা এখান থেকে দাবি জানাবো এই বিজিবি প্রধান এই গণহত্যার দায় নিয়ে তার চেয়ার থেকে সসম্মানে পদত্যাগ করবে, না হয় আমরা তাকে পদত্যাগে বাধ্য করব। তো বিজিবির গুলিতে আমাদের টোটাল কারা কারা শহীদ হয়েছে সেটা নিয়ে আমরা এবং বাংলাদেশ প্রোটেস্ট আর্কাইভ একটা কাজ করেছি, সেটা খুব দ্রুতই আমরা প্রকাশ করব। এছাড়াও বিজিবির গুলির পাশাপাশি আনসার বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর গুলিতেও হতাহতের ঘটনা রয়েছে। তো আমরা হচ্ছে এই তথ্যগুলো যে উৎস থেকে সংগ্রহ করেছি তা হচ্ছে বিভিন্ন এনজিওর তথ্য, জাতীয় পত্রিকা, সরকারি এমআইএস যেটা আছে, তারপরে হচ্ছে গেজেট এবং শহীদ পরিবারের সাথে সরাসরি যোগাযোগ করেছি। তার মধ্যে আছে এখানে আমরা জানি যে গেজেটে সরাসরি এসেছে 844 জন, বাট আমাদের তালিকা আছে 914 জন। তো এর মধ্যে যারা নন ভেরিফাইড আছে তাদের আমরা প্রায় 3 থেকে 4টি ধাপে ভেরিফাই করেছি, এবং তাদের মধ্যে যেমন রয়েছে উত্তরার শহীদ আব্দুর রউফ,
শহীদ গাজীপুরের শহীদ হৃদয়, যাকে দেখা যায় 4-5 জন পুলিশ ঘিরে গুলি করেছে, সেই শহীদও তালিকা আসে নাই। শহীদ আব্দুর রউফ, যিনি আমাদের উত্তরার অনেকের সাক্ষী হয়েছে, যার শহীদের মৃত্যুর সাক্ষী ছিল, সেই শহীদ আব্দুর রউফ তালিকা আসে নাই। এরকম অনেক শহীদ আছে যারা তালিকা আসে নাই এবং সরকারি বাহিনী বা আওয়ামী লীগের গুলিতে শহীদ হয়েছে। আমরা তাদেরকে বিবেচনা করে আমাদের তালিকায় নিয়েছি এবং আমরা এখন পর্যন্ত সরকারি MIS এ প্রায় 700 জনের মতো পেন্ডিং আছে, যেটা হলো সরকার এখনো কমপ্লিট করতে পারেনি। আমরা সেটা নিয়েও কাজ করছি। আশা করি এই 1400 শহীদের তালিকা আমরা একটা সময়ের মধ্যে এই তালিকা পূর্ণাঙ্গ আকারে যেরকম করে ডিটেইলড আকারে প্রকাশ করেছি সেটাও করব। আর এখানে আমাদের তালিকাটা আমরা জাস্ট নাম, পিতার নাম, তারপরে শহীদ হওয়ার স্থান, শহীদ হওয়ার তারিখটা উল্লেখ করেছি। আর আমাদের ফুল তাদের ফোন নাম্বার, তাদের ঠিকানা, এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমরা আপনাদেরকে একটা শিটের লিংক দিব এবং সেটাতে আপনাদের অ্যাক্সেস দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে সকল ধরনের ডাটা দেখতে পাবেন। আমরা পুরো পূর্ণাঙ্গ তালিকা করেছি সেই জুলাইয়ের পর থেকে আজকে 1 বছর হয়ে গেল, 1 বছর পার হয়ে গেল। 1 বছর পার হয়ে যাওয়ার পরেও সেই জুলাইয়ের কারবালাগুলোতে কতজন শহীদ হয়েছে সেই তালিকাও প্রকাশ করেছি নিজেদের পয়সায়, নিজেরা খেটে। এই পুরো তালিকাটা করতে কয়েকটা মানুষের অগ্রগণী ভূমিকা রয়েছে, তারা দিনরাত পরিশ্রম করে এই তালিকাটা নির্মাণ করেছে। আমি তাদের নামগুলো একটু বলতে চাই। তাহিরুল ইসলাম, এই পুরো তালিকা করার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে তারা হলো আনাস, জুলাই রেভলিউশন অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটির সদস্য সকলে, আনাস, সাজিদ, রাসেল, তৌহিদ, তানবীর, হামিম, তামিম ও জুলাই রেভলিউশন অ্যালায়েন্সের আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান। আমাদের গত 1 বছরে অনেকবার আমরা জুলাইয়ের বিভিন্ন সংগঠন, বিভিন্ন ঐক্য, আমরা বারবার করে জুলাইয়ে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচারের দাবিতে অনেকবার আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কিন্তু আমাদের আসলে কষ্টের জায়গাটা কোন জায়গায়? জুলাইয়ের সরকার, আমাদেরই সরকার, যে সরকার আমাদের ভাইয়ের রক্তে রঞ্জিত হয়ে যেই রক্তের উপর দাঁড়িয়ে আমাদের সরকার সংগঠিত হয়েছে, সেই সরকার আমাদের এই জুলাই গণহত্যার বিচারের লেশমাত্র করে যেতে পারেনি। তারা পারত কিনা আমি জানি না, তাদের উদ্দেশ্য ছিল কিনা তাও আমরা জানি না। একটা বিপ্লবের পর স্যার একটা মারে একটাই যায়, একটাই আহত হয়, বাকিটি যায় না। এরকম একটা রক্তক্ষয়ী বিপ্লবের পর এমন একটি সরকার আসলো, তারা একটা আওয়ামী লীগের দোসরকে ধরার জন্য ন্যূনতম তদন্ত তারা করতে পারে না। ইন্টারিম সরকার একটা ভয়ঙ্কর উদাহরণ তৈরি করে দিয়ে গেছে, সেটা হচ্ছে বাংলাদেশে গণহত্যার বিচার হয় না। এদেশে হাজার হাজার মানুষ মেরে মানুষ সেফ একদিক পেয়ে যায়, মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। অর্থাৎ ভবিষ্যতে কেউ যদি কখনো গণহত্যা চালাতে চায় সে পারবে, কেউ যদি হাজার হাজার মানুষ, হাজার হাজার মায়ের বুক খালি করে দিতে চায় সে পারবে, কারণ বাংলাদেশে তো গণহত্যার বিচার হয় না। আমরা জানি এই সংবাদ সম্মেলন হয়তো বড় বড় রাজনৈতিক শক্তিগুলোকে কিংবা ছাত্র সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করবে না। সবাই এখন জাতীয় ইলেকশন এবং জাতীয় সংসদ নির্বাচন এবং সবাই ডাকসু নির্বাচন নিয়ে ব্যস্ত। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যেই ডাকসু, যেই জাতীয় নির্বাচনের কথা তারা বলছে, যেটা নিয়ে আজকে ডিবেট করছে, সেই জুলাই গণহত্যার উপর দাঁড়িয়ে, যে জুলাইয়ের উপর দাঁড়িয়ে সেই জুলাই গণহত্যার জন্য তারা যদি এই ডাকসু ইলেকশনের 1% ডেডিকেশন দেখাতো, এই জুলাই গণহত্যার বিচার আর কিছুটা হলো অগ্রসর হতো। আসলে তাদের তো কোনো কিছুই না, সেই মায় আমরা হাসান রুবাইদের সেই কবিতাটা স্মরণ করতে চাই, তোমরা তো যাইবা বলে খুনি হাসিনার ইতিহাস, সেই মায়ের রাখবো মনে যে ছুঁইতে পোলার লাশ। যেই ছেলেটা নারায়ণগঞ্জে, যে ছেলেটা 2 চোখ হারাইছে, যে মাকে দেখতে চায় কিন্তু দেখতে পারে না, সে ফুলের ছবি তুলতে পছন্দ করতো, সে আর 2 চোখে ফুল দেখতে পারে না, মাকে দেখতে চায়, মাকে দেখতে পারে না। সেই ছেলেটা জানে আওয়ামী লীগ তাদের সাথে কি করছে। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর, আমাদের এই ছাত্র সংগঠনগুলোর সেই বিবেকবোধ হয়তো বা জাগ্রত হয় নাই, যাদের কারণে তারা আজ মুক্ত হয়েছে, যাদের কারণে তারাই যে মুক্ত বাংলাদেশের রাজনীতি করছে, তাদের কণ্ঠে জুলাই গণহত্যা নিয়ে কোনো কথা নাই। আমি
এই জুলাই গণহত্যার নিয়ে আরো কিছু বলার জন্য, এই গণহত্যার বিচার সম্পর্কে আরো কিছু বলার জন্য আমি অনুরোধ জানাবো জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সামরানকে। আপনারা দেখেছেন আমাদের এই তালিকার মধ্যে দেখেছেন যে কি পরিমাণ পুলিশ, বিজিবি, র্যাব, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর কি পরিমাণ সদস্যদের এই হত্যার সাথে জড়িত ছিল। এবং সবকিছুই প্রমাণিত, সবকিছুর ভিডিও ফুটেজ আছে, ছবি আছে। তারপরেও আপনারা জানেন মাত্র হাতে গোনা কয়েকজন এই গত 1 বছরে অ্যারেস্ট হয়েছে। এদের মধ্যে বড় একটা সংখ্যক আমরা জানি তারা এখনো শপথে বহাল আছে, তারা তাদের ডিউটি করে যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকে প্রমোশনও হয়েছে। আপনারা কিভাবে আশা করেন এরকম ক্রিমিনাল, এরকম গণহত্যাকারী বাহিনী তারা কিভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবে? এবং এর ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি দেশের আইন শৃঙ্খলার অবস্থার অবনতি। যেই রক্তের উপর এই ইন্টিরিম ক্ষমতায় আসছে, সেই ইন্টিরিম বিচার করতে ব্যর্থ। এতগুলো মা, এতগুলো বাবা তাদের সন্তান হারায় পথে বসছে, তাদের সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। রাজনৈতিক দলগুলা যারা এখন মুক্তভাবে তাদের রাজনীতি করতে পারতেছে, যারা বড় বড় মিছিল, মিটিং, সমাবেশ করতেছে, দিন রাত ইলেকশনের জন্য গলা ফাটায় চিল্লাইতেছে, যেই শহীদদের রক্তের জন্য তারা এই সুযোগটা পাইছে, তাদের বিচার নিয়ে তাদের কোনো কথা নাই। আমরা স্পষ্টভাবে সবাইকে মনে করাই দিতে চাই, 16 বছর যেই ভয়াবহ দৃশ্য আমরা দেখছি, দেশ যেই ভয়াবহ একটা ফেসের মধ্য দিয়ে গেছে, আপনারা যদি বিচার নিয়ে সচেতন না হন, আপনারা যদি বিচার কাজ দ্রুত অগ্রসর করার জন্য এগিয়ে না আসেন, ভবিষ্যতে এটা আবারও হইতে পারে। এবং এই ছাত্ররা বারবার রক্ত দিতে আগাবে না। আলটিমেটলি দেশ এক অন্ধকারের দিকে চলে যাবে আবার। এই জন্য দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে এই গণহত্যাকারীদের বিচার হোক, সেটা আমাদের দাবি, এবং এই বিচার যত দ্রুত সম্ভব যাতে বাস্তবায়ন হয়। ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের সংবাদ সম্মেলন শেষ করে দিব, তার আগে প্রশ্নোত্তর পর্বে যাব। তার আগে একটা কথা বলে রাখতে চাই, গতকাল আমরা দেখেছি একটি লাশকে কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে, যাকে আমরা বলছি মব ভায়োলেন্স। অর্থাৎ এই মব ভায়োলেন্স গুলো কেন হয়? যখন একটা দেশের জনগণের তার সরকারের উপর, তার দেশের আইনের উপর শ্রদ্ধা থাকে না, তার দেশের আইনের উপর ভরসা থাকে না, তখনই সে দেশে মব ভায়োলেন্স হয়। আমরা দেখেছি জুলাইয়ের পর আজ পর্যন্ত এই গণহত্যার বিচার তো লেশমাত্র হয় নাই। এই গণহত্যার যে সকল আসামি রয়েছে তারা দেশের বাইরেও যাওয়া লাগে নাই, তারা দেশে থাকায় থেকে মুক্ত বাতাসে ঘুরে বেরিয়েছে। আমরা যদি এক্সাম্পল হিসেবে বলি তহিদ আফ্রিদি, সে বাংলাদেশে ছিল, ঢাকাতে ছিল, 10 মাস 1 বছর পার হয়ে গিয়েছে। পার হয়ে যাওয়ার পর সে যে অকারেন্স গুলো করেছে তা নিয়ে ন্যূনতম তদন্ত সরকার করেনি। যখনই আলটিমেটাম দেওয়া হলো, যখনই আলটিমেটাম দিয়ে প্রেসার ক্রিয়েট করে তাকে গ্রেফতার করানো হলো, তখন তাকে বললো মব ভায়োলেন্স। আমাদের সরকার যদি এই সন্ত্রাসীদের যথাযথ বিচার করতে পারত, তাহলে এই সরকার এই আইনের উপর দেশের মানুষ শ্রদ্ধাশীল থাকতো, এবং যে সকল মব ভায়োলেন্স হচ্ছে সে সকল মব ভায়োলেন্স হচ্ছে না। তাই এই মব ভায়োলেন্স যেগুলোর নামে এখন ট্যাগিং করা হচ্ছে, সে সকল মব ভায়োলেন্স যদি বন্ধ করতে হয়, এই জুলাই গণহত্যার বিচার আগে করতে হবে। জুলাই গণহত্যার বিচার না করে এই সকল মব ভায়োলেন্স বন্ধ হবে না। আমরা এই পর্যায়ে চলে যাব প্রশ্নোত্তর পর্বে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। যে সরকারের শহীদ তালিকায় 834 জন বা 44 জন, এদের এখন 854 জন আছে। তো তাদের মধ্যে যাদের মধ্যে হলো 3 থেকে 4 জন হলো পুলিশ আছে, এবং যারা পুলিশ হলো ওই সময় যারা মারা গেছে তারা আছে তাদের মধ্যে, এবং হলো একজন আছে সে স্ট্রোক করে মারা গেছে, সে 80 তারিখায়। এরকম 6 জন হলো বাদ গেছে। এবং তার বাইরে আমরা যেটা করেছি, অনেকে তালিকায় আসে নাই কিন্তু গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, তাদের হাসপাতালের নথি আছে,
তাদের হচ্ছে সেখানের আপনার হলো ভিডিও আছে যে গুলিবিদ্ধ হওয়ার যথেষ্ট প্রমাণাদি আছে, ওইখানে সাক্ষ্য আছে। জাস্ট হলো ওরা কিছু কাগজপত্রের কারণে, যেমন ফ্যামিলির কিছু অনেকে থাকে কাগজপত্রের প্রবলেম থাকে, যেসব কাগজপত্রের প্রবলেমের কারণে ওনারা এখনো তালিকায় আসে নাই। তো এরকম মানুষগুলোকে আমরা কনসিডার করেছি, যেহেতু তাদেরকে সর্বোচ্চ প্রমাণ আছে, সাক্ষী আছে এবং ভিডিও প্রমাণ আদি আছে তার ভিত্তিতে। আর দ্বিতীয় যেটা প্রশ্ন করেছেন অন্যান্য বাহিনীর গুলিতে কত হতাহত হয়েছে, সেটার এক্সাক্ট কাজটা করা হয় নাই। এটার কারণ হলো আপনার পুলিশ বাহিনী এবং এফপি বাহিনীর গুলিতে সর্বোচ্চ হচ্ছে সেটার সংখ্যা 400 কাছাকাছি, 400-র উপরে হবে। আর এটা আমরা একটা আনুমানিক সংখ্যা তৈরি করেছি, এক্সাক্ট এটা নিয়ে এখনো কাজ করা হয় নাই। তবে বিজিবিটা নিয়ে স্পেসিফিক আমরা কাজ করতেছি, যেটা হলো ওইখানের প্রত্যেকটা শহীদের সাথে আমরা কথা বলেছি, তাদের আশেপাশে কে ছিল, তাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি এবং তাদের ভিডিও এভিডেন্স এবং ওই সময় ওইখানে ডাটা, ওইখানে ডিউটিতে কে ছিল, তাদের ওই টোটাল আমরা তথ্য সংগ্রহ করে সেটা নিশ্চিত হয়েছে যে বিজিবিতে হতাহত হয়েছে। এবং বিশেষ করে আপনার হলো যে নরসিংদীর যে 5 জনের নাম, 5 জন 100% শহীদ হয়েছে। আমি একটু অ্যাড করব। আরেকটা বিষয় হচ্ছে যে মানে পুলিশ বলেন, এপিবিএন বলেন, ওরা যেই অস্ত্রগুলো ইউজ করে কাছাকাছি, আবার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ওরা যে অস্ত্রগুলো ইউজ করছিল সেগুলার এক্স্যাক্টলি ধরেন যে ট্রেস পাওয়া মুশকিল। কিন্তু বিজেপি ওরা হচ্ছে গিয়ে ওদের সরাসরি ওরা রেগুলার যেই অস্ত্রগুলা ইউজ করে সেগুলা ইউজ করে হত্যাগুলা করছে। তো শহীদদের যখন পোস্টমর্টম করা হয়েছে, শহীদদের শরীরে যখন আঘাত দেখা হয়েছে, ওই আঘাতগুলাতে ওই বুলেটগুলা দেখা গেছে। আবার কিছু কিছু ফুটেজ, বিশেষ করে রামপুরার ফুটেজগুলো খুব স্পষ্ট ছিল এবং রামপুরার অধিকাংশ হত্যাকাণ্ড বিজেপি ঘটাইছে, যার কারণে বিজেপির তথ্যটা আমরা খুব স্পষ্টভাবে এটা প্রকাশ করতে পারছি আর কি। আর পুলিশ, এপিবিএন বা আওয়ামী লীগের সেগুলো একদম এক্স্যাক্ট সংখ্যাটা দেওয়া মুশকিল। আরেকটা বিষয় অ্যাড করে রাখি, আপনারা যে 914 জনের কথা ভাবতেছেন, বাট এক্স্যাক্ট সংখ্যাটা এটা না, এটা 1400-রও অনেক বেশি হইতে পারে। আমরা জানি অনেক জায়গায় হচ্ছে গিয়ে গণকবর দেওয়া হয়েছে, অনেক লাশ ময়লার ভাগারে দেওয়া হয়েছে, অনেক লাশ পুড়ায় ফেলা হয়েছে। আমরা 5ই আগস্টের পরে কয়েকটা জায়গায় এগুলো খুঁজে পাইছি, কয়েকটা জায়গায় গণকবর খুঁজে পাওয়া গেছে এবং এরকম বেশ কিছু খুঁজেও পাওয়া যায়নি। এবং একটা বিষয় হচ্ছে অনেক পথশিশু আছে, অনেক মানুষ আছে যাদের এনআইডি কার্ড নাই, যাদের জন্ম নিবন্ধন সার্টিফিকেট নাই, এদেরকে হচ্ছে যাদের পরিবার নাই, ছিন্নমূলের মানুষগুলা, এদের তালিকাগুলো আসে নাই। এদের তালিকাগুলো সরকার করে নাই কেন, যে ওর তো জন্ম নিবন্ধন নাই, এইরকম যুক্তি দিয়ে, বাট সে তো শহীদ। এই একটা বিষয় আর কি। আরেকটা বিষয় হচ্ছে আমরা উত্তরার একটা করেছিলাম, যেটার মধ্যে দেখা যায় যে 17 জন হলো টোটাল 87 শহীদের মধ্যে 17 জন হলো আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে শহীদ হয়েছে, বাকি হচ্ছে আপনার 70 হলো পুলিশ, এপিবিএন এদের গুলিতে শহীদ হয়েছে। তো আমরা এইগুলো হচ্ছে বাংলাদেশের সবগুলো জায়গাগুলো আমরা আস্তে আস্তে করবো। আপাতত এই কাজটা করেছি আমরা। আর কারো কোনো প্রশ্ন? আমরা দেখেছি মূলত টিভি চ্যানেলের মতো কথা বলতে গিয়ে সমাধান করেছিলেন যে আমরা যদি পুলিশ না করতাম তাহলে এই যে গণঅভ্যুত্থানের সমালোচনা, কতজন পুলিশ মারা গিয়েছে বা কতজন পুলিশ প্রত্যাশিত হয়েছিলেন যে আচ্ছা, আপনি কথাটা বলেছেন আমার কথাই। আমি বলেছিলাম একটা জায়গায় এখানে পুলিশ হত্যার কথা বলি নাই, পুলিশ আচ্ছা পুলিশ হত্যা করা হয়েছে ব্যাপারটা এমন না। পুলিশের সাথে আমরা সংঘর্ষ করে, পুলিশের সাথে সংঘর্ষ হয়েছিল বলেই এই জুলাইটা বিপ্লব হয়েছে, নাহলে এটা সাধারণ একটা আন্দোলন থাকতো। অর্থাৎ পুলিশ আমাদেরকে গুলি মেরেছে, আমরা ছিলাম পাথর নিয়ে, আমরা ছিলাম লাঠি নিয়ে, আমাদের লাঠি পাথর দিয়ে পুলিশের কিছুই হয়নি। তবে 5 আগস্ট বিভিন্ন জায়গায় 5 আগস্ট কি হয়েছে আসলে, মানে 5 আগস্টে এত মানুষ মারা গিয়েছে, তাদের শহীদ সংখ্যা কত, মানে পুলিশ বাদ দিলাম, আসল মানুষ কতজন আন্দোলনকারী শহীদ হয়েছে সেটাই টেস্ট করা পসিবল না। আর পুলিশের যে ব্যাপারটা সেটা সম্পর্কে আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই এবং এটা খুব বেশি হবে তাও না, আমাদের কাছে মনে নেই এটা খুব বেশি সংখ্যাটা। পুলিশ নিয়ে আসলে আমাদের কাজ করা হয়নি। আর একটা কথা হচ্ছে উত্তরাতে 4 জন বা 5 জন পুলিশ মারা গেছে,
এই মারা যাওয়া যে 4 জন পুলিশকে আলাদা আছে এরকম আমরা তথ্য হয়েছে, সেটা হচ্ছে যে ওইখানকার যারা সন্ত্রাসী গ্রুপ ছিল, আওয়ামী লীগের সাথে যাদের সম্পর্ক ছিল এতদিন, বিভিন্ন জায়গায় যারা সন্ত্রাসী কার্যক্রম করছে, বিশেষ করে হচ্ছে যে বিভিন্ন বস্তি যে সন্ত্রাসী গ্রুপগুলো, এরাই আসলে তাদের যে বিভিন্ন মামলা কাগজপত্র থানায় থাকে, তারাই মধ্যে হামলাগুলো চালায়। কিন্তু এগুলো দায় ভার হচ্ছে সাধারণ ছাত্র জনতার উপর। এটা আওয়ামী লীগের একটা কার্যক্রম আছে। পুলিশ হত্যা করে একে মূলত হচ্ছে শেষ পর্যন্ত ছিল, সেটা আর হয়নি। অন্য মানুষের কথা বাংলাদেশের 20 থেকে 35 জন পুলিশ মারা গেছে, যতটুকু আমরা পুলিশ থেকে জানি। আর কারো কোনো প্রশ্ন? জুলাই অভ্যুত্থানে অনেক আহত এখনো আছে, তারা সরকারি কোনো সুযোগ সুবিধা এবং অনুদান পায়নি। এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি এবং আপনারা কি করছেন তাদের কিছু? এই যে আমরা চিল্লাইতেছি এটাই চেষ্টা করতেছি আর কি। আমরা সেই শুরু থেকে সেই গত অনেক আগে যারা সমন্বয়ক ছিল তাদের দ্বারা দ্বারা ঘুরছে, কিন্তু শুধু প্রলোভন দেখাইছে, কিন্তু বাস্তবতায় কিছু করে না। 37 জুলাই থেকে আজকে পর্যন্ত আমরা বারবার করে একটি কথা বলে আসছি, এই শহীদ পরিবারদের পুনর্বাসন করতে হবে, যারা আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে, তাদের পুনর্বাসন করতে হবে। এই সরকারের প্রথম এবং প্রধান কাজ ছিল এই শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন করা, কিন্তু তারা সেটা করতে পারে নাই। আমরা এখনো দেখি অনেক আহত, তারা কয়েকদিন পর গিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশন ভাঙচুর করতেছে। কেন করতেছে? তাদের সে আক্ষেপের জায়গা থেকে করতেছে। এই জায়গা থেকে আমাদের আসলে খুব বেশি কিছু করার নাই। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের জায়গা থেকে ভয়েস রেজ করতে পারি। সেই ভয়েস রেজ আমরা সেই 36 জুলাই থেকে করে আসছি। আচ্ছা, প্রথমত ভাই কোশ্চেন করেছে সেনাবাহিনীর প্রধানের বিষয়ে, যে আমরা স্পষ্ট হলো দেখেছি একটা রিপোর্টে তার সেনাবাহিনীর গুলিতে শহীদের ঘটনা আছে। এছাড়াও ওই হচ্ছে মোহাম্মদপুরেও 19 জুলাই সেনাবাহিনীকে শুয়ে গুলি করতে দেখা গেছে। তো আমরা চাই বাংলাদেশের ওই গণহত্যা যাদের বিন্দুমাত্র ভূমিকা আছে প্রত্যেকের বিচার হবে এবং প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তন্মধ্যে বিজিবি প্রধানের কথা বলার একটা কারণ হলো বিজিবি ব্যাপক আকারে ম্যাচ একটা হত্যাকাণ্ড চালাইছে এই হচ্ছে বা রামপুরা বা বাড্ডা বনশ্রী এরিয়াতে, যেখানে বিজিবি প্রধান নিজে ওইখানে গিয়ে উপস্থিত হয়েছিল এবং সে উপস্থিত হয়ে এখানে আন্দোলনকারীদের হচ্ছে বিভিন্ন বাজে ভাষায় সে ইঙ্গিত করেছিল। তারপরে সে এখন বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে দেখা যায়, সে বলে যে সে জুলাইয়ের পক্ষে ছিল, সে ছাত্রদের সহযোগিতা করেছে। এই ধরনের মিথ্যাচার হলো আমরা কোনোভাবেই সহ্য করব না। আর পাশাপাশি দেখা যায় যে অন্যান্য পুলিশ এপিবিএনের সবার নামে মামলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আস্তে আস্তে করে তাদেরকে হচ্ছে গ্রেপ্তারের আনার চেষ্টা করতেছে। অনেকে পালিয়ে গেছে, হয়তো পালিয়ে দেওয়ার সুযোগ হয়েছে, করে দিয়েছে, সেটা না বলি। বাট পুলিশের তো অনেকেই হচ্ছে মামলা আওতায় এনেছে, চাকরি গেছে। বাট বিজিবি সেনাবাহিনীর কয়জনের চাকরি গেছে সেটা আমরা জানতে চাই। আর যেমন কর্নেল রেদন, সে এখনো তার বেতনভুক্ত, সে চাকরিজীবী, তাকে হোম অ্যারেস্ট দেখানো হয়েছে, বাট সকল সুবিধা সে পায়। তারপরে বিজিবির মেজর রাফাত, যাকে হচ্ছে বনশ্রী এলাকায় গুলি করতে দেখা গেছে, সে শপথে কয়েকদিন আগেও সে খুলনা ম্যাজিস্ট্রেট হিসাবে খাদ্য অধিদপ্তরের দায়িত্ব পালন করছে, অথচ তারা সরাসরি গুলি করতে তাদের গুলিতে হতাহত হয়েছে, তবুও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তো বিজিবি প্রধান থেকে শুরু করে যা ওই এলাকায় যারা ঘটনাতে ছিল এবং গণহত্যা অংশ নিয়েছে প্রত্যেককে বিচারে আওতায় আনতে হবে এবং সর্বপ্রথম যেটা করতে হবে বিজিবি প্রধানকে তার অবস্থান থেকে সরে দাঁড়াতে হবে এবং গণহত্যায় দায় স্বীকার করে এবং পরবর্তীতে সরকার বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ধন্যবাদ। আর পুলিশের বিচার নিয়ে যেটা বললেন, পুলিশের খুব সম্ভবত 132 ধারা এখনো জারি আছে, যে 132 ধারায় কোনো সরকারি কর্মকর্তার নামে মামলা করা যাবে না। তো শহীদ পরিবার যে বেশিরভাগ আন্দোলনকারী শহীদ হয়েছে পুলিশের গুলিতে, তারা যদি পুলিশের বিরুদ্ধে মামলাই করতে না পারে সেই বিচার কিভাবে হবে? আমরা বারবার 132 ধারা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি, এটা নিয়ে আমরা কোনো অগ্রগতি দেখতে পাইনি। 132-এর বিষয় একটা হলো উত্তরা এক শহীদ পরিবার আছে, মোহাম্মদ আকাশ, তার পরিবার গত বছর শেষের দিকে মামলা করেছে, এখন পর্যন্ত সেই মামলার অ্যাপ্রুভাল হয় নাই আর কি। মামলা এখন পর্যন্ত সরকারের কাছে পারমিশনের জন্য আটকে আছে এবং সরকারই জানে না এই আসলে কাগজ কোথায় আছে। এই হলো বর্তমান অবস্থা। ধন্যবাদ। আচ্ছা, আজকের আর একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দিচ্ছে পুলিশের হাতে, আর হত্যাকাণ্ড বেশি ঘটাইছে পুলিশ, যে কারণে তদন্তের অগ্রগতি খুবই খারাপ। মানে অনেক জায়গায় দেখা গেছে যে আমরা তথ্য দিচ্ছি পুলিশ এখানে আছে, তারা পরে 1 মাস পর জানায় সে ভারতে পালাই গেছে।
এখন এটা যোগ সাযোগ তাদের সাথে আছে কিনা সেটা আসলে জানি না। ধন্যবাদ। আজকের সংবাদ সম্মেলন আমরা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।